সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা উচ্চতর গণিত চট্টগ্রাম বোর্ড 2022-এর যে বহু নির্বাচনী প্রশ্ন এসেছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো 2022 সালে এটা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। তো প্রথম প্রশ্নটি হচ্ছে y=3 এর রেঞ্জ কত। আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন। এখন সূচকীয় ফাংশনের বেলায় ডোমেন হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা হবে। তাহলে সূচকীয় ফাংশনের ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা, মানে হচ্ছে ডোমেন হচ্ছে আর। তা এটাকে অনেক সময় এইভাবে দেয় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কিন্তু এখন বের করতে বলছে হলো রেঞ্জ কত। তো রেঞ্জ হচ্ছে যখন এটাকে বিপরীত ফাংশনে পরিণত করব তখন এই সূচকীয় ফাংশন হয়ে যাবে লগারিদম ফাংশন। তাহলে এখানে আমাদের বের করতে হবে যে ওয়াই এর কোন মানের জন্য আমাদের এটা ফাংশনটা হচ্ছে সংজ্ঞায়িত, সেটি হচ্ছে রেঞ্জের মান। তাহলে y দেওয়া আছে 3 এখন উভয় পাশে লগ বা লন যেটাই হোক আমরা দুই পাশে লগ প্রয়োগ করি। লগ y হচ্ছে লগ 3 তাহলে লগ y এক্সটা সামনে যদি আসে তাহলে x লগ 3, কারণ আমরা জানি যে লগের ক্ষেত্রে এই যে পাওয়ারটা থাকবে সেটা সামনে আসে। তাহলে লগ y ভাগ হচ্ছে লগ 3 সমান সমান হচ্ছে x, অর্থাৎ x এর মান হচ্ছে লগ y ডিভাইডেড বাই লগ 3। এখন লগ 3 হচ্ছে পজিটিভ, কিন্তু এখানে যে y এর মানটা আছে y এর ক্ষেত্রে বা লগের ক্ষেত্রে ধনাত্মক সংখ্যার মান রয়েছে, অর্থাৎ লগের পরে যাই থাকুক না কেন এই সংখ্যাটি অবশ্যই হতে হবে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 0 থেকে বড় হতে হবে। তাহলে y ইজ গ্রেটার দেন হবে 0। তাহলে 0 থেকে বড় যে কোনো ধনাত্মক সংখ্যাই হচ্ছে এর রেঞ্জের মান। তাহলে অপশন এটা নেগেটিভ, এটা গ্রহণযোগ্য নয়, এটা নেগেটিভ, এইটা গো। অর্থাৎ 0 থেকে বড় এবং অসীম পর্যন্ত ধনাত্মক সংখ্যা এটা হচ্ছে রেঞ্জের মান। 2 এখানে এটার মান দেওয়া আছে x এর মান কত। তো এক্ষেত্রে আমাদের এই যে এটা হচ্ছে ভিত্তি, আমাদের এটাকে সূচকীয় ফাংশনে নিতে হবে। তাই লগের গোড়ায় যেটা থাকে সেটা হচ্ছে ভিত্তি, সূচকের ভিত্তি হচ্ছে এখানে 10, আর লগের যে মানটা সেটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে সূচকের সূচক। তাহলে 10-এর পাওয়ার হচ্ছে 2 আর তার মান ভ্যালু হচ্ছে এটা, অর্থাৎ 91 প্লাস হইলো x²। তাহলে 91 প্লাস x² ইকুয়াল টু হচ্ছে 10-এর স্কোয়ার হচ্ছে 100। তাহলে x² হচ্ছে 100 মাইনাস হচ্ছে 91। তাহলে 91 মাইনাস করলে হচ্ছে 9, তাহলে x² এর মান হচ্ছে 9। তাহলে x হচ্ছে +-√9। তো এটা হচ্ছে +-3। কিন্তু এটা x হচ্ছে যেহেতু লগের ভিতরে আছে, আর আমরা জানি যে লগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়, তাই x এর মানটা হচ্ছে শুধুমাত্র এখানে 3 হওয়ার কথা, অর্থাৎ x এর মান +3 হওয়ার কথা, কিন্তু শুধু 3 হইলে তো এটা সঠিক। তাহলে অপশনগুলো তো কি ভুল না, এখানে x এর উপর আবার স্কোয়ার আছে। তো আমরা যদি x এর মানটা নেগেটিভ নেই, অর্থাৎ -3 নেই, সেটা বর্গ করলে কিন্তু আমাদের এটার ভিতরে সম্পূর্ণ পজিটিভ মানই থাকে। সেক্ষেত্রে আমাদের এইটা মানও নেওয়া যাবে, কারণ তখন স্কোয়ার করলে মাইনাসও প্লাস হবে, প্লাসও প্লাসই থাকবে, ফলে লগের ভিতরে যে সংখ্যাটি সেটা হবে ধনাত্মক সংখ্যা। তাহলে 2 এবং 3 হচ্ছে সঠিক। আর যদি আমরা 0 নেই, 0 নিলে এটার লগের 91 এর মান কিন্তু 2 হবে না, তাই উত্তর হচ্ছে 2 এবং 3। এটার বিস্তৃতিতে নবম পদ কত। তাহলে আমরা জানি যে নবম পদ হচ্ছে 8 + 1 তম পদ, অর্থাৎ নবমকে লেখা যায় 8 + 1 তম পদ। তো আমরা জানি r + 1 তম পদ, এটা সূত্র হচ্ছে tr + 1 ncr। ncr প্রথম পদ তার পাওয়ার হচ্ছে n-r, আর দ্বিতীয় পদ তার পাওয়ার হচ্ছে r। তো এখানে r এর মান দিতে হবে আমাদের 8, এবং এই 10 হচ্ছে n এর মান। তাহলে হচ্ছে 10c, r এর পরিবর্তে হবে 8। প্রথম পদ হচ্ছে 1, তার পাওয়ার হচ্ছে n-r, অর্থাৎ 10 - 8, আর দ্বিতীয় পদ হচ্ছে x। তাহলে x এর পাওয়ার হবে r মানে হচ্ছে এখানে 8। তাহলে 10cr এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নিব, তারপরে লিখব 10, তারপর লিখব শিফট, তারপরে ভাগ চিহ্ন দিলে c আসবে, তারপর হচ্ছে 8 সমান হচ্ছে 45। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 45।
আর 1-এর পাওয়ার যা খুশি দিই না কেন 1 কিন্তু 1ই থাকে, এক্সের পাওয়ার 8। তাহলে নবম পদ হচ্ছে 45 এক্স পাওয়ার 8, 3-এর খ। এইটার বিস্তৃতিতে পদের সংখ্যা কত? এটা শর্টকাট নিয়ম হচ্ছে যে পাওয়ার যত থাকে তার পদের সংখ্যা হবে 1 বেশি, তাহলে পদের সংখ্যা হবে n+1, 4-এর গ। এটা একটি সরলরেখা ঢাল কত? তো ঢালের সূত্র হচ্ছে y = mx + c, এই আকারে প্রকাশ করা। তাহলে আমরা এখানে যে আছে 2x - 5y - 10 = হচ্ছে 0, y ছাড়া সবগুলা ডানে নিয়ে যাবো। তাহলে -5y = -2x প্লাস হচ্ছে 10। তো মাইনাস দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি -1 দ্বারা, তাহলে চিহ্নগুলা শুধু পরিবর্তন করতে হবে। তারপরে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 2/5x, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 2। এখানে m হচ্ছে ঢাল, তাহলে x এর সহগ, এখানে x এর সহগ হচ্ছে 2/5, তাহলে 2/5 হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে রেখাটি দ্বারা x অক্ষের ছেদবিন্দুতে স্থানাঙ্কটা কত? x অক্ষের ছেদবিন্দু যেটা নির্ণয় করব, তো x অক্ষের উপর আমরা জানি y এর মান হচ্ছে 0 হয়। তাহলে আমাদের সরলরেখাটি হচ্ছে 2x - 5y - 10 = হচ্ছে 0। তাহলে x অক্ষের উপর y এর মান 0, তাহলে 0 বসায় পাই 2x - 5 × 0, তাহলে 2x, এটা তো 0 হয়ে যাবে, 10 ডান দিকে গেলে প্লাস, তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 5। তাহলে ছেদবিন্দু হচ্ছে x এর মান 5, y এর মান 0, 50, 6-এর ঘ। একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করব তখন সেক্ষেত্রে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4, 5, 6, তাহলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা আসতে পারে। তো এখানে বিজোড় সংখ্যা হচ্ছে 3টি, বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3 এবং 5। তো এখানে অনুকূল ফলাফল হচ্ছে 3 আর মোট ফলাফল হচ্ছে 6। তাহলে 3 আর 6 কাটাকাটি করলে 1/2, তাহলে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। সত্য মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 3টি মৌলিক সংখ্যা, তাহলে উপরে অনুকূল ফলাফল 3 আর নিচে মোট ফলাফল 6, তা এটাও কাটাকাটি করলে 1/2 হয়। জোড় সংখ্যা পাওয়া, এখানে জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3টি আর মোট ফলাফল হচ্ছে 6, তো কাটাকাটি করলে 1/2, এটাও সত্য। তাহলে 7-এর সবগুলাই সত্য। একটা ছক্কা ও একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? এখন ছক্কার হলো পিঠ সংখ্যা হচ্ছে 6, আর একটা মুদ্রা যখন করব তখন পিঠ সংখ্যা হচ্ছে 2। এই দুইটা পিঠ সংখ্যাকে গুণ দিলেই আমরা পাবো 12, তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 12টি। 9 কোনটি সমমাত্রিক রাশি? সমমাত্রিক মানে হচ্ছে কি, যার মাত্রা হচ্ছে সমান। এখানে ক, খ, গ, ঘ অপশনগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে আমাদের এখানে চলক হচ্ছে 2টি, x এবং y। তো এখানে প্রত্যেকটা পদের মাত্রা দেখতে হবে যে সমান আছে কিনা, তখন এটাকে বলা হবে সমমাত্রিক। এখানে অপশন খ দেখলে দেখা যায় যে প্রথম পদে x এর মাত্রা হচ্ছে 3, তারপরে দ্বিতীয় পদে x এর মাত্রা 1 আর y এর মাত্রা 2, এই দুইটা তখন যোগ করলে হবে 3। আর তৃতীয় পদে y এর মাত্রা হচ্ছে 3। অর্থাৎ ইন্ডিভিজুয়াল হোক বা একত্রেই হোক, আমাদের টোটাল মাত্রা যদি সেম থাকে প্রতিটি পদে, তখন তাকে বলা হবে সমমাত্রিক রাশি। 9-এর খ। অন্যান্যগুলোতে দেখা যাবে যে এটার পাওয়ার কিন্তু সেম না, এখানে 3, কিন্তু এটা নিচ থেকে উপরে উঠলে তখন হবে মাইনাস। এখানে হচ্ছে 4, কিন্তু এই দুইটা মিলে 4 হবে না। এখানে হচ্ছে 3, কিন্তু এখানে হচ্ছে 2, তার মানে এটা ঠিক না, সমমাত্রিক নয়। তাহলে 9-এর খ। প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হওয়ার জন্য উপরে যে মান থাকে লবের মাত্রা এটা হতে হবে ছোট হতে হবে, লবের মাত্রা ছোট হতে হবে, আর হর এর মাত্রা বড় হতে হবে, অর্থাৎ উপরে ছোট সংখ্যা এবং নিচে বড় সংখ্যা হতে হবে। আমরা যদি এখানে ক দেখি, তাহলে এই x দিয়ে যখন x² গুণ করব তখন উপরের মাত্রা পাবো হচ্ছে 3, অর্থাৎ লবের মাত্রা পাবো 3। আর এখানে x প্রত্যেকটাকে গুণ করলে এখানে x একবার, দুইবার, এখানে হলো একবার, টোটাল পাবো হচ্ছে 4। তাহলে 3 উপরে আর নিচে 4, অর্থাৎ এটা একটি প্রকৃত ভগ্নাংশ। 3/4 প্রকৃত ভগ্নাংশ। 10-এর হচ্ছে ক। আর এখানে প্রবলেম হচ্ছে এই যে এখানে হচ্ছে মাত্রা হলো 4, আর এখানে 1 আর এখানে 2, মোট হচ্ছে 3, তাহলে এটা হলো অপ্রকৃত। এখানে হলো 3, এখানে 1, 1, 1, তাহলে উপরে 3 নিচে হচ্ছে 3, এটাও অপ্রকৃত।
এখানে হচ্ছে 4, এখানে 2 আর এখানে 2, 4, তাহলে উপরে 4 নিচে 4, এটা হচ্ছে অপ্রকৃত, অর্থাৎ উপরে এটা ছোট হতে হবে। এখানে এর মান কত, এইটা আমরা শর্টকাটে যেভাবে শিখবো সেটা হচ্ছে এই যে এর নিচে যে সংখ্যাটি আছে এইটাকে আমরা 0 বানাবো। তাহলে x + 2 = হচ্ছে 0। তো x এর মান যদি 0 বানাই তাহলে এটার মান 0 বানাইলে x এর মান আসে -2। এখন -2 করব কি, এখানে আমরা এই জায়গাটায় বসাবো না, আর উপরে এবং নিচের প্রত্যেকটা জায়গাতে বসাবো। তাহলে যদি এখানে আমরা -2 বসাই তাহলে 3 × -2 + 2 আর নিচে x + 2 এখানে আমরা বসাবো না, এখানে বসাইলে ঘটনা শেষ, অর্থাৎ হর যদি 0 হয় তাহলে ভগ্নাংশের কোনো মান থাকে না। তাহলে এখানে আমরা x এর জায়গায় বসাবো -2 -3, তাহলে উপরে আসে 3 × 6 -6 + 2, নিচে হচ্ছে x + 2 আর এটা হচ্ছে কত -5, তাহলে উপরে আসবে হচ্ছে -4 আর নিচে হচ্ছে x + 2 × -5, তাহলে মাইনাস মাইনাস কাটা 4/5, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4/5 x + 2, তাহলে এইটা হলো এর মান, তো এর মান হচ্ছে 4/5। তো একইভাবে যখন নিচে বির মান বের করতে বসে তখন আমরা ওই একই কাজ করব। বির নিচে যে মানটি আছে সেটা হচ্ছে x - 3, তো x - 3কে যখন 0 ধরবো x এর মান পাবো হলো 3, তাহলে এই 3 আমরা এইখানে বসাবো না, বাকি সকল জায়গায় বসাবো। তো যদি এখানে আমরা 3 বসাই তাহলে হবে 3 × 3 মানে 9, 9 আর 2 হচ্ছে 11, তাহলে উপরে পাবো 11, আর এখানে যদি আমরা 3 বসাই 3 + 2 মানে আমরা পাবো হচ্ছে 5 x - 3। এখন এটাকে কিভাবে লেখা যায়, 5টাকে ওই উপরে উঠায় দিলে মানে হরের মধ্যে লিখবো, তাহলে x - 3, তাহলে এইটা হচ্ছে বি এর মান। বি এর মান তাহলে কত, 11/5। 13 কোন ত্রিভুজের বাহুত্রয় যথাক্রমে এত, মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি কত, তাহলে এটাকে হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তা আমাদের এই যে অঙ্ক প্রশ্নটা রয়েছে এটা প্রায় প্রতি বছরই এসে থাকে। তো এটার জন্য আমাদের নিয়ম হচ্ছে যে বাহুর বর্গের সমষ্টি 3 গুণ, তাহলে 3 বাহুর বর্গের সমষ্টি a² b² c² তার 3 গুণ, আর মধ্যমার বর্গের সমষ্টির 4 গুণের সমান, তাহলে d² e² + f²। এটা হচ্ছে পাঠ্য বইয়ের অনুশীলনী 3.1-এর। তা আমাদের বের করছে বলছে মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি মানে এই যেটুকু, তাহলে এই 4 এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 3/4 × a² + b² + c² সমান হবে d² + e² প্লাস হলো f²। তা আমরা এখানে মান বসাই দিব, 3/4 এর মান হলো 3, বির মান হলো 4 আর সির মান হলো 5, আর এটা যা আছে তাই ডট ডট দিয়ে দিলাম, তাহলে 3/4, তাহলে 9 + 16 প্লাস হচ্ছে 25, তাহলে 3/4 এটা হলো 25, 50, তাহলে ইন্টু হলো 50, তাহলে হলো উপরে হচ্ছে 150 ভাগ হলো 4, তাহলে 150 ভাগ হলো 4 37.5, তাহলে হবে 37.5। তাহলে মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টির মান হচ্ছে 37.5 গো। এখানে ত্রিভুজের এই কোণের মান হচ্ছে 90 থেকে ছোট, তাহলে কিউ কোণের মান যদি 90 থেকে ছোট হয় এটা হলো সূক্ষ্মকোণী, এবং পি এম লম্ব হচ্ছে কিউআর, এখানে আবার এম বিন্দু আসবে, তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তাহলে যেখানে হচ্ছে কিউ এটা 90 থেকে ছোট মানে সূক্ষ্মকোণ, এবং পি এম লম্ব কিউআর, তাহলে পি এম লম্ব কিউআর। এখন আমাদের দেখাইতে হবে যে কোনটা সত্য হয়। এটা পারার জন্য আমাদের যে পাঠ্য বইয়ের উপপাদ্য 4 রয়েছে সেই উপপাদ্য 4 এটা পড়তে হবে। এই ক্ষেত্রে আমাদের যে চিত্রটি ফলো করতে পারি সেটা হচ্ছে এই চিত্রের মতো হয়েছে, প্রথম যে চিত্রটা এই প্রথম চিত্রের মধ্যে হয়েছে। তো এইখানে হচ্ছে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমরা যেহেতু কিউকে সূক্ষ্মকোণ ধরছি তার বিপরীত বাহু হচ্ছে কত, PR, তাহলে হবে PR² = তা
তারপরে এখানে একটা কথা বলা আছে যে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে অপর বাহুদ্বয় কত? পি কিউ। তাহলে পি কিউ স্কোয়ার আর হলো কিউ আর স্কোয়ার, কিউ আর স্কোয়ার। হ্যাঁ, ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটি হচ্ছে কিউ আর, তাহলে হচ্ছে কিউ আর ও তার উপর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের লম্ব বিক্ষেপ কি, এখানে যে লম্ব অঙ্কন করা হয়েছে পিএম হচ্ছে লম্ব, তাহলে এখান থেকে হবে কিউ এম অথবা আর এম। তো কিউ এমও হয় আর এমও হয়, তো আমরা কিউ এমই ধরলাম যে এই কিউটা যেহেতু সূক্ষ্মকোণ ধরা হয়েছে, তো এটা লম্ব হওয়ার জন্য কতটুকু এগোতে হবে? কিউ এম, এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ, অর্থাৎ লম্ব হওয়ার জন্য কতটুকু আগাতে হবে, অর্থাৎ লম্ব থেকে তার দূরত্বটা কত, তাহলে হচ্ছে কিউ এম। তাহলে আয়তক্ষেত্র মানে কি এই দুইটার গুণফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ অপেক্ষা কম। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি সেই গুণফলটা কম, তাহলে এটা কার সাথে মিলল? এই যে এটার সাথে মিলে। তাহলে এটা উপপাদ্য 4, মানে উপপাদ্য 4-এর নলেজ যার আছে তার এটা বুঝতে কোনো সমস্যা নেই। 15 3x + 4y = 12 রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা কয়েকভাবে করা যায়, তবে এটা সহজ যে নিয়ম হচ্ছে সেটা হলো x/a + y/b = 1, এই আকারে প্রকাশ করলে ভালো হয়, এটা ইন্টারের নিয়ম। তো এটা আমরা যদি অক্ষ দিই, এটা x অক্ষ, এটা হচ্ছে y। তো এ হচ্ছে মূলবিন্দু থেকে x অক্ষকে যত দূরে যায় ছেদ করে, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে মূলবিন্দু থেকে y অক্ষকে যত দূরে যায় ছেদ করে, এটা হচ্ছে বি। তো এই আকারে আনতে গেলে আমাকে x এর সাথে কিছু রাখা যাবে না, আমরা এই পাশে ডান পাশে এটা 12 আছে, 12কে 1 বানাবো। তো এখানে 3x + 4y = 12, এখন 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব, তাহলে 3x-কে 12 দিয়ে ভাগ করব, 4y-কে 12 দিয়ে ভাগ করব, সমান সমান হচ্ছে 12-কেও 12 দিয়ে ভাগ করব। তাহলে কাটাকাটি করলে x উপরে নিচে হলো 4, এটা y কাটাকাটি করলে 3 = 1। তাহলে কম্পেয়ার করলে x এর নিচে হচ্ছে a, অর্থাৎ এটা তাহলে 4 একক, আর y এর নিচেটা হলো b, তাহলে এটা হলো 3 একক। তাহলে এই যে ত্রিভুজ তৈরি হলো, এটা যদি আমরা a দেই b দেই, তাহলে ত্রিভুজ OAB, তাহলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হাফ ইন্টু লম্ব, লম্ব হচ্ছে 3 ইন্টু ভূমি হচ্ছে 4, কারণ এটা তো 90 ডিগ্রিতে আছে অক্ষ দুইটা, তাহলে এটা যেটা ভাগ করলে হচ্ছে 2, 3 দুগুণে হচ্ছে 6, তাহলে 6 বর্গ একক। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি বের করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই রেখাটি x অক্ষকে ছেদ করে, ছেদবিন্দু কত, যখন x অক্ষকে ছেদ করে তখন y এর মান 0, তখন এটাকে 0 ধরলে 3x এর মান 12, x এর মান হবে তখন 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো x এর মান 4 আর y এর মান হলো 0। আবার যখন আমরা এটাকে y অক্ষে ছেদ করব তখন x এর মান 0, তাহলে 4y এর মান হচ্ছে 12, y এর মান হচ্ছে 3, তাহলে y এর মান যদি 3 হয় x এর মান তো 0, তো এইটা হলো 4 আর এটা হলো 3, এভাবেও করা যায়। তো ত্রিভুজ ABC এর ক্ষেত্রে AB² > এই দুইটা, অর্থাৎ একটার বর্গ যদি বাকি দুইটার থেকে বড় হয়, তো এখানে কিছু শর্ত দেওয়া আছে। এই যে যদি একাই বাকি দুইটার থেকে বড় হয় তাহলে এখানে কিন্তু এই যে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে সিকোণ, সিকোণটা হলো স্থূল কোণ। তাহলে যদি AB তার স্কোয়ার বাকি দুইটার থেকে বড় হয়, তাহলে AB এর বিপরীত কোণ হচ্ছে সি কোণটা হলো স্থূল কোণ, তাহলে এটা হলো সি, তাহলে সি হচ্ছে স্থূল কোণ। আর বাকি যে দুইটা কোণ আছে এরা অবশ্যই হবে সূক্ষ্মকোণ, কারণ এটা একাই 90 থেকে বড়, তাহলে এরা হচ্ছে 90 থেকে ছোট, যাতে টোটালটা হয় 180, তাহলে সমকোণ কথাটি ভুল, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ 1 এবং 3। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের কত? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, এখন নববিন্দুটা হচ্ছে ত্রিভুজের ভিতরে থাকে এই বৃত্তটা নববিন্দু, আর পরিবৃত্তের যে এটা ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, তাহলে ব্যাসার্ধ এই বৃত্তটা হচ্ছে অনেক বড় আর নববিন্দুটা হচ্ছে ছোট। এখন নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এই ব্যাসার্ধের হচ্ছে অর্ধেক,
এটা মনে রাখলে এটা দিয়ে অনেকগুলো অঙ্ক প্রতি বছরই এসে থাকে। 18 এখানে এই যে এটা ধারাটির অসীমত্বক সমষ্টি কত, এখানে প্রথম পদ হলো 3 আর অনুপাত হচ্ছে যে কোনো সংখ্যা, মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তো ভাগ করলে এটার ভাগফল হচ্ছে 0.1। এখন অসীম সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a 1 মাইনাস r, তাহলে এর মান হলো 3, 1 মাইনাস 0.1, তাহলে উপরে 3 নিচে হচ্ছে 0.9। তো আমরা 10 দিয়ে উপরে নিচে যদি গুণ দেই তাহলে এখানে উপরে পাবো হলো 30 আর নিচে হচ্ছে 9। এখন আমরা এটা যদি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 10 আর এটা হচ্ছে 3, 10/3। তো এই অনুক্রমটির ষষ্ঠ পদ কত? উপরে সবই আছে 1, তো নিচের যে হর আছে এই হরগুলো আমরা অ্যানালাইসিস করলে এই জিনিসটা উত্তর পাওয়া যাব। হরগুলো অ্যানালাইসিস করি। হরগুলো হচ্ছে প্রথম হর হচ্ছে 2, তাহলে দ্বিতীয়টা হচ্ছে 5, তৃতীয়টা হচ্ছে 10, চতুর্থ হচ্ছে 17। এখন একটা জিনিস খেয়াল করি, উপরে তো সবগুলো 1ই আছে, এখন শুধু নিচের হরটা মিলাইতে পারলেই তো হয়ে যায়। তো এটা নিকটবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 1, তার সাথে 1 যোগ করলে 2। এর নিকটবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 4, তাহলে 2 এর স্কোয়ার তার সাথে 1 যোগ করলে পাওয়া যায়। এর নিকটবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 9, তাহলে বর্গ সংখ্যা দিয়ে এগুলো মিলাইতে হবে, কারণ এগুলা ওইভাবে প্যাটার্ন মিলে না। প্রথমটা হচ্ছে 3 বাড়ছে, পরেরটা 5 বাড়ছে, 7 বাড়ছে, তাহলে এগুলো হলো এইভাবে বর্গ সংখ্যা দিয়ে মিলাইতে হবে। 17 নিকটবর্তী বর্গ সংখ্যা হলো 16, যা লেখা যায় 4 স্কোয়ার আর মিলানোর জন্য 1। তাহলে দেখতেছি প্রথম পদ হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1, দ্বিতীয় পদ 2 স্কোয়ার প্লাস 1, তৃতীয় পদ 3 স্কোয়ার প্লাস 1। এইভাবে যদি ষষ্ঠ পদ হয় তাহলে 6 এর বর্গ তার সাথে 1 বেশি, কারণ প্রতি পদের বর্গের সাথে 1 বেশি, তাহলে ষষ্ঠ পদে কি হবে? 6 এর বর্গ যোগ 1, তাহলে 36 যোগ হচ্ছে 1, 37। তাহলে হরের মান হলো 37, যা আছে এইখানে। এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে এখানে রেডিয়ানের জন্য আমরা এটা হচ্ছে ডিগ্রি, তো 1 ডিগ্রি এটা হচ্ছে পাই রেডিয়ান, নিচে হচ্ছে 180, এটা হলো পাই বা 180 রেডিয়ান এটা হয়। আর একটা দাগ করে বলে মিনিট, তাহলে 1 মিনিট হলো 60 সেকেন্ড। আবার এখানে হচ্ছে 1 ডিগ্রি, এটা আমরা বলতে পারি যে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা আমরা জানি, কিন্তু এখানে 60 মিনিট হবে 1 ডিগ্রি এর সমান। তাহলে প্রথমে দেওয়া আছে 30, তারপরে হচ্ছে 12 মিনিট 36 সেকেন্ড। তাহলে আমাদের প্রথমে সেকেন্ডটাকে এটা বানাইতে হবে। তাহলে প্রথমে সবগুলোর ডিগ্রি বানাবো, তাহলে 30 ডিগ্রি প্লাস, তো এইটা সবই সংযুক্ত অবস্থা আছে, যোগ চিহ্ন দেওয়া যায়। তা 12 আছে কি মিনিটে, তো এটাকে ডিগ্রি বানাইতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 ভাগ হচ্ছে 60, তখন হবে ডিগ্রি প্লাস, তারপরে এটা 36 সেকেন্ড, এটাকে 60 দিয়ে ভাগ করলে হবে মিনিট, আরও 60 দিয়ে ভাগ করলে হবে ডিগ্রি, তাহলে 36, এটা হলো 60, দুইবার 60 দিয়ে ভাগ করতে হবে, তখন হবে ডিগ্রি। তাহলে এই টোটালটার মানটা কত হচ্ছে? এখানে হচ্ছে আমরা এটা ক্যালকুলেটর দিয়ে যোগ করতে পারি। তাহলে এর জন্য আমরা এখানে লিখব হচ্ছে 30 প্লাস, যেগুলাতে এই ভগ্নাংশের বাটন নাই এখানে একটা এরকম এই চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন, তাহলে এ বা ভগ্নাংশের বাটন আছে এ বি বাই সি, এরকম একটা বাটন আছে, এই বাটন প্রেস করলে ভগ্নাংশের কাজটা হয়ে যাবে। তখন আমরা লিখব হচ্ছে 12 টাইপ করব, তারপরে ভগ্নাংশের বাটন যেটা আছে এই বাটনটা টাইপ করলে তারপরে হবে 60, তখন এটা ক্যালকুলেটরে শো করবে এইভাবে। এটা কিন্তু ভগ্নাংশ 12/60। তো এখানে এই ক্যালকুলেটরে ভগ্নাংশ বাটন অলরেডি আছে, তাহলে উপরে লিখব 12 আর নিচে হচ্ছে 60, তারপর হচ্ছে প্লাস, উপরে হচ্ছে আবার ভগ্নাংশের বাটন 36, নিচে লিখব হচ্ছে 60 × 60 3600। তাহলে টোটাল মান হচ্ছে এটা ওই সাইন্টিফিকে যদি এইভাবে না আসে দশমিকে আসবে বা ভগ্নাংশে আসবে, সমস্যা নেই, যেটা আসবে সেটা লিখব। তাহলে 3021, তাহলে 3021 নিচে হচ্ছে কত, এই 100, এত ডিগ্রি। এখন আমরা জানি 1 ডিগ্রি হচ্ছে এত, এটাকে আমরা গুণ করব, তাহলে এটা বাদ দিয়ে ওই উপরে পাই,
পাই দিয়ে গুণ করব, তো পায়ের মান 3.1416 ডিভাইডেড বাই কত 180, তাহলে ইনটু এটাকে আমরা একবারে ব্র্যাকেট এই ভগ্নাংশ দিয়ে গুণ করলাম 3.1416 আর নিচে হচ্ছে এত, ইকুয়াল টু এটার মান আসবে 0.5272, 0.5272 নাই 73 আছে, তার মানে হচ্ছে ঘ। 21 থিটা এর সকল মানের জন্য সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান -1, অর্থাৎ 1 বা -1 যে কোনো হতে পারে, এটা সত্য। কজের মানও তাই। সেক থিটার সর্বোচ্চ মান হচ্ছে অসীম আর সর্বনিম্ন মান হচ্ছে -1, তাহলে এই হিসাবে কিন্তু এই জায়গাটা প্রবলেম আছে, এটা ভুল। উত্তর হবে 1 এবং 2। 22 কটের মান হচ্ছে 2 আর এটার মান 180 থেকে বড় আর 270 থেকে ছোট, অর্থাৎ এই জায়গায় অবস্থিত হবে, এই জায়গায় তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে এখানে কজের মান কি, কজের মান নেগেটিভ হবে। তো কটের ক্ষেত্রে এখানে নিচে 1 আছে, তো উপরেরটা হচ্ছে ভূমি, ত্রিভুজের ভূমি, আর এটা হচ্ছে লম্ব, অর্থাৎ কটের যে মানটা তার মধ্যে 2 হচ্ছে ভূমি আর নিচে মনে মনে 1 আছে, ওইটা হচ্ছে লম্ব। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এখানে থিটা দিব, যার ভূমির মান দেব 2 আর লম্বর মান দেব 1। তাহলে অতিভুজের মান হবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে হচ্ছে √5। তাহলে কজ হচ্ছে উপরে ভূমি, নিচে হলো অতিভুজ, তাহলে কজের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান হচ্ছে 2 আর অতিভুজের মান হচ্ছে √5, কিন্তু এই চতুর্ভাগে কজের মান কিন্তু নেগেটিভ, তাহলে এখানে মাইনাস বসবে, তাহলে 2/√5, 22 গ। tan থিটা মাইনাস 11 π/2 এর মান নির্ণয় করো। তো এটা আমরা পরের লাইনটা এইভাবে করব, 11 π/2 প্লাস হইলো থিটা, তারপর হচ্ছে tan, এখান থেকে আমরা মাইনাস কমন নিব, তাহলে 11 π/2 মাইনাস থিটা। এখন টেনের ক্ষেত্রে মাইনাস হজম হয় না, তাই মাইনাসটা বাইরে আসবে, কারণ আমরা জানি যে tan মাইনাস থিটা সমান হচ্ছে -tan থিটা। এই পুরাটাকে একটা কোণ ধরলে এটা হলো মাইনাস কোণ একটা কোণ, তাহলে মাইনাসটা সামনে আসবে, তাহলে 11 π/2 মাইনাস হইল থিটা। এখন এখানে হচ্ছে বিজোড় সংখ্যক π/2, মানে বিজোড় সংখ্যক 90 আছে, তো বিজোড় সংখ্যক 90 থাকলে tan পরিবর্তন হবে, tan পরিবর্তন হয়ে টেনের যে পূরক কট হবে, কট, তারপরে হবে কট থিটা। এখন এইটা 11টা 90, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরি, এটা হলো 4 90, 8 90, 9 10 11, 11 থেকে কিছু কম আছে, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেনের জন্য tan তখন পজিটিভ, তাই এটার যে কট হয়েছে এটা পজিটিভ, কিন্তু এই নেগেটিভটা আগের থেকে আসছে, এই জন্য এটার টোটাল মানটা হবে মাইনাস কট থিটা। 24 এত এর ঘনমূল কত, এটার ঘনমূল আমাদের নির্ণয় করতে হবে। তো ঘনমূলের বেলায় আমাদের এইখানে এই যে 13 আছে, যেটা তো এই 13কে লেখা যায় যে √13 তার স্কোয়ার, এইভাবেও তো লেখা যায়, √ দিয়ে স্কোয়ার লেখা যায়, আর এটা হচ্ছে 13, তাহলে এখানে 2টা আর এখানে হচ্ছে একটা, টোটাল কয়টা হইলো, টোটাল হইলো 3টা, তাহলে এটাকে লেখা যায় কি কিউব। আবার চাইলে এটাকে মাইনাস সহ দেওয়া যায়, কারণ পাওয়ার যদি বেজোড় হয় তাহলে তার কিউব সেটা মাইনাস থেকে যাবে, তাহলে এটাকে এই আকারে লেখা যায়। তাহলে এখন যদি ঘনমূল করি, ঘনমূল হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যে মানটুকু রয়েছে -√, এত। 25 এই ধরনের অঙ্ক ক্যালকুলেটর ব্যবহার করেই করা যায়, তো যাদের সাধারণ মানে সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে তারাও করতে পারবে। যেমন হচ্ছে লগ, এটা হচ্ছে 81/3, তো এইটাকে এইভাবেও লেখা যায় log 3 আর log হচ্ছে 81, তাহলে এটার ভিত্তি কোথায় গেল, এটার ভিত্তি হচ্ছে 10, তাহলে log 10 ভিত্তিক 3 আর log 10 ভিত্তিক 81, অর্থাৎ এটাকে ভিত্তি পরিবর্তন করা হয়েছে, কারণ এখানে তো ভিত্তি দেওয়া আছে 81। তো যে ক্যালকুলেটরগুলোতে ভিত্তি চেঞ্জ করা যায় সেগুলোতে ডিরেক্টলি এগুলা টাইপ করে রেজাল্ট বের করা যায়, কিন্তু যাদের
এইভাবে ভিত্তি পরিবর্তন করা যায় না। বিশেষ করে আমার কাছে যে ক্যালকুলেটর রয়েছে সেটার ভিত্তি পরিবর্তন করা যায় না। অর্থাৎ লগ 3 লেখা মানে হচ্ছে এটার ভিত্তি হবে 10, অর্থাৎ 10 ভিত্তিক লগ 3 এটা বোঝায়। অর্থাৎ সাধারণ যে লগ আছে তার ভিত্তি হচ্ছে 10। তাহলে এটাকে আমরা যেভাবে করব একবারে উত্তর দিতে পারবো। এটার মান হচ্ছে লগ 3 ভাগ লগ 81। তাহলে এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে লগ 3 ভাগ হচ্ছে লগ 81। তাহলে এটার মান পাওয়া যাবে হচ্ছে 1/4। কিছু কিছু ক্যালকুলেটর আসবে 0.25। 1/4 আর 0.25 একই কথা। একইভাবে আমরা এখানে লিখব লগ 3 ভাগ লগ 27। তাহলে লগ 3 তুলায় আছে, আমরা শুধু 81কে এডিট করে 27 এখানে লিখে দিব, তাহলে 27। তাহলে রেজাল্ট মান পাওয়া গেছে 1/3। কোনো কোনো ক্যালকুলেটর আসবে 0.333। তো যেটাই আসুক এটা লিখতে হবে। এখন এটার লসাগু হচ্ছে কত? 3 আর 4 এর লসাগু 12। তো 12 দিয়ে 4 ভাগ করলে 3 হয়, আর 12 দিয়ে 3 ভাগ করলে হচ্ছে 4। তাহলে উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 12। আর যাদের ক্যালকুলেটরে এইভাবে আসবে, যেমন হচ্ছে এই যে 1/3 কিন্তু আসবে এইভাবে অসংখ্য ঘর আসবে। তো এটাকে আমরা সেক্ষেত্রে এই শিফট চাপবো, তারপরে এইখানে একটা ভগ্নাংশ বাটন থাকবে, সেটা চাপলেই আমাদের 1/3 অর্থাৎ এইভাবে অ্যান্সারটা শো করবে। এটা মানে হচ্ছে 1/3।